করতে পারি। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আহ আজকের আহ আজকে আমাদের মোস্ট প্রবাবলি ফোর্থ সেশন রিগার্ডিং আমার সিপি পেসেস। আজকের সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডক্টর শারমিন জাহান সুইটি। আমি ফেস বিও রেসিডেন্ট নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং রিসেন্টলি আমি আমার সিপি কমপ্লিট করেছি। সো আজকে আমাদের যে সেশনটা আম, সেটা হচ্ছে পেসেস এর ওভারঅল একটা আইডিয়া। হ্যাঁ, যে আমি আমাকে বেশ কয়েকজন আপনারা টেক্সট করেছেন যে যারা একদম নতুন করে শুরু করতে চাচ্ছেন, বা রিসেন্টলি পার্ট টু পাস করেছেন, বা এখন একটু পেসেস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন। হ্যাঁ, পেসেস এর বিষয়টা বুঝতে চাচ্ছেন। তো আপনাদের জন্য ওভারঅল সবকিছু নিয়ে একটা প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়া, যে আসলে বেসিস প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, এক্সামটা কেমন হয়, আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে, ফরম্যাটটা কেমন হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের সেশন regarding understanding MRCP basis, we will discuss about our detailed format and the scoring system and the strategy we will have to follow to pass the exam. So let's start. এখানে দেখেন, if we overview the structure, there is five stations in total. In five stations, there is usually actually two communication station and four short clinical cases, including abdomen, respiratory system, and cardiovascular system and neurology. Two long clinical consultations ইউজুয়ালি থাকবে একটা কমিউনিকেশনের সাথে অ্যাগ্রিমেন্ট, এটা একটা স্টেশনে থাকবে। স্টেশন টু তে থাকবে একটা লং কেস। এরপরের স্টেশনে একটা রেসপিরেটরির সাথে আরেকটা কমিউনিকেশন থাকবে, হ্যাঁ, আরেকটা স্টেশনে। এরপরের স্টেশনে থাকবে আপনার দুটা শর্ট কেস একসাথে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, নিউরোলজি। এরপর হচ্ছে লাস্ট স্টেশন হচ্ছে আরেকটা লং ক্লিনিক্যাল কনসালটেশন। আপনি সবগুলো স্টেশনের আগেই, মানে পাঁচটা স্টেশনের আগে আর কি, হ্যাঁ, আপনি হচ্ছে 5 মিনিট করে সময় পাবেন। হ্যাঁ, ধরেন আপনার একটা স্টেশনে আছে অ্যাবডোমেন এবং কমিউনিকেশন, ঠিক আছে? আপনি এই কমিউনিকেশনের আগে আপনি 5 মিনিট সময় পাবেন। আপনার কাছে কমিউনিকেশনের সিনারিওটা দেওয়া থাকবে, আপনি সিনারিওটা পড়বেন, নিজের মতো করে প্রিপেয়ার করবেন, এন্ড দেন আপনি কমিউনিকেশনটা করবেন। কমিউনিকেশন শেষ হওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন অ্যাবডোমিনিস্ট্রেশনে ফর ইউর শর্ট ক্লিনিক্যাল কেসেস। ঠিক আছে? এরপর যেটা অ্যাবডোমিনের এরপর যেটা লং ক্লিনিক্যাল কনসালটেশন, সেখানেও আপনি ঢোকার আগে একটা সিনারিও পাবেন এবং সাথে পাবেন 5 মিনিট সময়। এই 5 মিনিট সময়ের মধ্যে আপনি আপনার লং ক্লিনিক্যাল কনসালটেশনটা বোঝাবেন যে আপনি কোন ফর্মেটে আঁকাবেন। হ্যাঁ, আমরা একটা একটা সিমটমস যদি আমাদেরকে দিয়ে দেয়, সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, এরকম একটা সেশন আমরা খুব রিসেন্টলি নিয়েছি। আপনারা যারা দেখেননি, আউটলায়ার পেজে রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আহ দেন আপনি লং টেস্ট, এরপর হচ্ছে সেম আবার আপনি 5 মিনিট সময় পাবেন লং টেস্ট শেষ করে। আরেকটা কমিউনিকেশনের জন্য আপনি প্রিপেয়ার হবেন, কমিউনিকেশন শেষ করবেন, সাথে সাথে আপনি আবার রেসপিরেটরি শর্ট কেসে চলে যাবেন। And একটা স্টেশন লাইক যেটা কার্ডিও নিউরো শর্ট কেস থাকে, এই দুটা শর্ট কেসের আগে আপনি 5 মিনিট সময় পাবেন। এখানে অ্যাকচুয়ালি আপনার কিছু করার থাকে না, কিন্তু আপনার কিছু প্রিপেয়ার করার নাই। হ্যাঁ? আপনি কোনো কমিউনিকেশনের সিনারিও প্রিপেয়ার করবেন বা কোনো অ্যালসিস এর অ্যাপ্রোচ প্রিপেয়ার করবেন, এরকম তো কিছু নাই এখানে। এখানে আপনার কাজ হচ্ছে একটু আপনি ক্যাপুচুলেট করতে পারেন এক্সামিনেশন সিকোয়েন্স গুলো, যে এটার পর এটা, এটার পর এটা করবো। হ্যাঁ, এই। সো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেশন। টোটাল আমাদের আটটা আহ, মানে আটটা কেস থাকবে, কিন্তু আপনার স্টেশন হবে পাঁচটা, কারণ দুইটা কমিউনিকেশন দুটো শর্ট কেসের সাথে থাকে, এবং বাকি যে দুটো শর্ট কেস সেগুলো একসাথে থাকে। তার মানে তিনটে স্টেশন হলো আর দুটো লং ক্লিনিক্যাল কনসালটেশন। টোটাল মার্ক থাকে 168 এবং ওভারঅল পাস মার্ক হচ্ছে 128। ঠিক আছে? আমাদের পেসেসে ওকে,
কমিউনিকেশন স্টেশনে যদি আমি ডিটেল এক্সপ্লেন করি আপনাদেরকে, যে আমাদের বেসিসে মোট আমাদের হচ্ছে 7টা স্কিল জাজ করা হয়, ঠিক আছে? সেই 7টা স্কিল গুলো কি কি এখানে দেখেন: ফিজিক্যাল এক্সামিনেশন, physical sign, clinical communication, differentials, clinical judgment, managing patient concern, and maintaining patient welfare. এই 7টা স্কিল আমাদের জাজ করা হয়। হ্যাঁ, এর মধ্যে কমিউনিকেশনে জাজ করা হয় 4টা স্কিল। এক একটা স্কিল এক একটা স্টেশনে 4 মার্ক ক্যারি করে। হ্যাঁ, তাহলে কমিউনিকেশন 4টা স্কিল 4 মার্ক করে 16 মার্কস। আমাদের দুইটা টোটাল কমিউনিকেশন স্টেশন ফেস করতে হবে, দুটাতে 16 মার্কস করে থাকবে। এবং পেসেস এর খুব আহ, কি বলবো, খুব ডেঞ্জারাস পোর্শন হচ্ছে কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশনটা ভালো মতো দুইটাতে যদি আপনি 16 আউট অফ 16 ক্যারি করে নিয়ে আসতে পারেন, আপনার লং কেস যদি একটু এদিক সেদিক হয়ও আপনি পাস করে যাবেন। কিন্তু কমিউনিকেশনে যদি আপনি পাস মানে ভালো না করতে পারেন, তাহলে আপনার জন্য পাস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে একটা জিনিস একটু বলে দেই, আমরা তো বললাম যে ওভারঅল পাস মার্ক 128। হ্যাঁ, এখানে আবার আপনাকে ইন্ডিভিজুয়ালিও পাস করতে হবে। ইন্ডিভিজুয়ালি কিরকম পাস এখানে দেখেন, যে প্রত্যেকটা স্কিলে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, এবং এই ইন্ডিভিজুয়াল পাস মার্ক গুলো যোগ করে দেখবেন 128 হয় না। তাহলে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আপনি 128 পেয়েও ফেল করতে পারেন, মানে ইন্ডিভিজুয়াল আপনি পাশ করেছেন, হ্যাঁ, সবগুলো স্কিল আপনি ইন্ডিভিজুয়ালি পাশ করেছেন, কিন্তু আপনি 128 এর চেয়ে কম পেয়েছেন, সেক্ষেত্রে সেটা আপনার ফেল। আপনি ধরেন 160 পেয়েছেন, কিন্তু ধরেন ক্লিনিক্যাল কমিউনিকেশনে পাস মার্ক 11, আপনি পেয়েছেন 10, আপনি ফেল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কিছু প্রোস এন্ড কনস বেসিস। তাহলে দেখেন, ফিজিক্যাল এক্সামিনেশনে দেখেন আউট অফ 24, আমি যে কমিউনিকেশন নিয়ে যেহেতু কথা বলছি, কমিউনিকেশনটা কেন ইম্পর্টেন্ট দেখেন, 16-র মধ্যে আমাদের পেতে হবে 11। কমিউনিকেশন স্কিল দেখা হয় যাও যাও। চারটা। কিছু কি বলছেন কেউ? তাহলে দেখেন, যেটা বলছিলাম, কমিউনিকেশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কমিউনিকেশন যদি আমরা ভালো করে করতে পারি, অনেক সময় দেখা হয়, যেটা আমার নিজের এক্সপেরিয়েন্স বলছি, যে কমিউনিকেশন আমরা ক্লিনিক্যাল শর্ট কেস লং কেস নিয়ে এত ক্লাস ব্যস্ত করছো? থাকি, আমরা প্র্যাকটিস করবো করবো করে আমাদের পরে আর প্র্যাকটিস করা হয় না। এরকম যাতে না হয়, কারণ শেষের দিকে গিয়ে আপনার কমিউনিকেশন প্র্যাকটিস করার মতো এবং কমিউনিকেশন গুছানোর মতো সময় এবং হচ্ছে মানসিক অবস্থা আপনার থাকবে না। তো শুরুতে চেষ্টা করবেন কমিউনিকেশনটা গুছিয়ে ফেলতে, এবং এভরিডে 1 থেকে 2টা কমিউনিকেশন আপনার যে পার্টনার তার সাথে প্র্যাকটিস করতে। যদি পার্টনার না থাকে, আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন, ইভেন নিজে রেকর্ড করে নিজেরটা নিজে শুনতে পারেন। এগুলো আপনি যখন নিজেরটাও নিজে শুনবেন, তখন আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন। এবং আপনি যখন আপনার পার্টনারের সাথে কমিউনিকেশন করবেন, আপনার পার্টনার আপনার ল্যাকিংস গুলো ভালো বলতে পারবে। পার্টনারের সাথে প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস দেখেন, ধরেন আপনি একটা কমিউনিকেশন প্র্যাকটিস করবেন, সেটা নিয়ে আপনি করেছেন, আপনার পার্টনার করেছেন, তো আপনারাই সবচেয়ে ভালো জানেন এটা নিয়ে। তো আপনারাই একজন আরেকজনের ভুলগুলো সবচেয়ে ভালো ধরতে পারবেন। তো নিজেদের মতো প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। তো পরামর্শ থাকবে, যারা বিগিনার, যারা নতুন করে শুরু করছেন, আপনারা কমিউনিকেশন এবং হচ্ছে আইসিসির যে ফরম্যাট, যে একটা সিমটমস যদি আমাকে দেয়, সেটা আমি কিভাবে অ্যানালাইসিস করবো, বা একটা ব্যাড নিউজ আমি কিভাবে ব্রেক করবো, আমি লিগাল এন্ড এথিক্যাল ইস্যুগুলো আমি কেমন কিভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে, কিভাবে ট্রিটমেন্ট এক্সপ্লেন করব, অনেকগুলো কমন টপিক আছে কমিউনিকেশনের। এই যে একটা প্যাটার্নটা যদি আপনি আয়ত্তে এনে ফেলেন, ইটস জাস্ট এন কনভারসেশন। আপনি জাস্ট কথা বলবেন, আপনার আহ, মানুষকে বোঝানোর ক্যাপাবিলিটি যত ভালো হবে, আপনার কমিউনিকেশন স্কিল তত ভালো হবে। ঠিক আছে? এখানে দেখেন, আমি যদি ডিটেইল বলি, সিনারিও থাকে কিরকম: ব্রেকিং ব্যাড নিউজ থাকতে পারে, একটা পেশেন্টের ক্যান্সার হলো, এসএলএ হলো, একটা পেশেন্টের ব্রেনে কোনো টিউমার হলো, আপনাকে হচ্ছে ব্যাড নিউজটা ব্রেক করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে এক্সপ্লেনিং ডায়াগনোসিস। ধরেন একটা পেশেন্টের একটা যে কোনো একটা ডিজিজ হলো, ধরুন আইবিএস হলো বা আইবিডি হলো, এনিথিং, হ্যাঁ, আপনাকে ডিজিজটা এক্সপ্লেন করতে হবে। তো সবগুলোর একটা ফর্মুলা আছে, যে একটা ব্যাড নিউজ আমরা কিভাবে ব্রেক করব,
একটা ডায়াগনোসিস আমরা কিভাবে ব্রেক করব, একটা পেশেন্টের ট্রিটমেন্ট আমরা কিভাবে ব্রিফ করব, যদি আমরা কোনো প্রসিজিওর এক্সপ্লেন করতে যাই, ধরেন একটা পেশেন্টের রেনাল বায়োপসি হবে, সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, হ্যাঁ। সেগুলোর কিছু ফরম্যাট আছে, যে ফরম্যাট গুলো আপনার মধ্যে এস্টাবলিশ হয়ে যেতে হবে। আপনি এত এত প্র্যাকটিস করতে হবে যাতে এই জিনিসগুলো আপনি একটা ওভার মানে সিনারি আপনাকে যাই দিক না কেন, আপনি যাতে ফরম্যাটে ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারেন। এথিক্যাল ইস্যু থাকতে পারে, যেমন হচ্ছে ডিএনএ পিসিআর আছে, হ্যাঁ। দেন হচ্ছে কনসেন্টের বিষয় আছে, অনেক বিষয়ে কনসেন্ট লাগে। দেন হচ্ছে আপনার ধরেন আপনার কোনো কারণে পেশেন্টের একটা রিপোর্ট মিসিং হয়ে গেছে, কোনো কারণে পেশেন্টকে ভুল মেডিকেশন প্রেসক্রাইব করা হয়ে গেছে, অথবা কোনো কারণে একটা পেশেন্টকে যে মেডিকেশনটা দেওয়ার কথা ছিল সেই মেডিকেশনটা দেওয়া হয়নি, এরর যেগুলো আছে আর কি, হ্যাঁ। মেডিকেল নেগলিজেন্স আছে, মেডিকেল এরর আছে, হ্যাঁ। সো এরকম এই সিনারিও গুলো কমনলি আমরা পরীক্ষায় ফেস করি। সো এই যে যতগুলো বললাম সবগুলোর একটা ফর্মেট আছে। সো আপনি যদি ফরম্যাটটা এক্সপ্লেন করে ফেলেন, বা ফরম্যাটটা যদি আপনি নিজে গুছিয়ে ফেলেন এবং কয়েকবার আপনি প্র্যাকটিস করেন, এরপর আপনার আর শেষের দিকে কি আপনার ওই স্ট্রেসটা লাগবে না। কারণ কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন যদি আপনি ফুল মার্কস তুলতে পারেন তাহলে আপনার পাশ করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। আমি স্কোর নিয়ে কথা বলছি না, আমি পাশ করার কথা বলছি, হ্যাঁ। আপনি পাশ করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে যদি আপনি কমিউনিকেশনে ভালো করেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি ইন শর্ট যদি বলি, ধরেন একটা পেশেন্টকে আপনি কোনো একটা প্রসিডিউর রিলেটেড আপনি কাউন্সেলিং করবেন, আপনি প্রসিডিউরটার নাম বলেন, এরপর বলেন যে এই প্রসিডিউরটা কেন করা দরকার, ওনার উনি এই প্রসিডিউর না করলে ওনার কি হবে, কেন এই জিনিসটা করতে হবে, ওনার থেরাপিউটিক ডায়াগনস্টিক কি কারণে এই প্রসিডিউরটা আপনি করতে চাচ্ছেন, এই প্রসিডিউরটা আপনার কিভাবে আপনি করবেন, কারা করবে এই প্রসিডিউর, এই প্রসিডিউরের সাইড ইফেক্ট কি হতে পারে, কমপ্লিকেশনস কি হতে পারে, এই প্রসিডিউর আগে, প্রসিডিউর করার আগে কোনো প্রিকশন নিতে হবে কিনা, হ্যাঁ? যদি ও প্রসিডিউর না করেন তাহলে তার কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে। প্রসিডিউর করার পর ওর যদি কোনো সাইড ইফেক্ট ডেভেলপ করে আপনি সেটা কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে? এবং লাস্ট যদি অ্যাগ্রি হয় তাকে একটা রিটেন ইনফর্ম কনসেন্টে সাইন করতে হবে, ঠিক আছে। এই ধরনের একটা প্রসিডিউরের ফরম্যাট যে আমরা কিভাবে করবো, ঠিক আছে। নেক্সট দেখেন, এখানে আমরা কি কি স্কিল জাজ হয়। ক্লিনিক্যাল কমিউনিকেশন, আপনি তাকে ক্লিয়ারলি বলছেন কিনা, স্ট্রাকচার স্ট্রাকচার ওয়েতে বলছেন কিনা, সবকিছু তাকে সুন্দর সহজ ভাষায় তাকে আপনি বুঝিয়ে বলছেন কিনা, এটা একটা ইম্পর্টেন্ট এখানে স্কিল, ঠিক আছে। এখন ধরেন একটা জিনিস, ধরেন একটা পেশেন্টের একটা ডিজিজ হলো, এটা তো একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। এখন আপনি হচ্ছে ওভার এম্পাথেটিক হয়ে এটা আপনি পেশেন্টকে বললেন না যে লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, এটা একটা হচ্ছে ব্যাড কমিউনিকেশন। আপনাকে ওই প্রপার এমপ্যাথি, যথেষ্ট জাস্ট অ্যাক্টিং, আপনি যত সুন্দর যত সাবলীল আপনি অ্যাক্টিং করতে পারবেন, যে তাকে বলতে হবে যে আমি খুব সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউ I'm sorry to inform you that you have a condition which is life-threatening. I know that this is very bad news for you. I can understand. Let me assure you, we will support you throughout your journey. মানে যত সুন্দর করে গুছিয়ে বলা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন ম্যানেজিং পেশেন্ট কনসার্ন উইথ এমপ্যাথি অ্যান্ড রিঅ্যাসিওরেন্স। আপনাকে পেশেন্ট যখন আপনাকে কোনো কনসার্ন দিবে, আপনি সেটা ইগনোর করে যদি চলে যান তাহলে আপনার কনসার্ন একদম জিরো হয়ে যাবে। পেশেন্ট আপনাকে কনসার্ন দিবে, যেমন তার একটা প্রসিডিউর যদি আমি ধরে নিই, তাহলে বলতে পারে যে আমি এটা করবো না, মানে আমি, ধরেন সে বললো যে সে করবে না, এখন তাকে আপনি বলে যাচ্ছেন যে হ্যাঁ আপনাকে এটা করতেই হবে, তুমি যদি এটা না করো তোমার এই হবে সেই হবে। কিন্তু ধরেন তার বাসার ভিতরে একটা ছোট বাচ্চা আছে যাকে টেক কেয়ার করার কেউ নাই, যার কারণে প্রসিডিউরটা করতে পারবে না, ঠিক আছে। তাহলে আপনাকে অ্যাড্রেস করতে হবে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অ্যাড্রেস করতে হবে, যে মানে সে কেন করতে চাইলেন, তার না করতে চাওয়ার কারণ কি, আপনাকে সেটার সলিউশন দিতে হবে। আপনি যদি তার বাচ্চার জন্য একটা সোশ্যাল হেলথ ওয়ার্কার যদি আপনি তাকে রেফার করতে পারেন, তাহলে তার তো করতে কোনো অসুবিধা নাই। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনাকে চেক করতে হবে। সে বলতে পারে যে আমি কি মারা যাব, আমার নিড টু ডাই। তো আপনাকে যদি মানে রিঅ্যাসিওর করতে হবে, বারবার পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে যে আপনি তাকে যত রকম সাপোর্ট দেওয়া দরকার আপনি তাকে সেই সাপোর্টটা দেবেন। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট, সেলফ ডিসিশন যেটা। ক্লিনিক্যাল জাজমেন্ট বলতে ধরেন এখানে যেটা বুঝে, পেশেন্ট ধরেন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা সাইড ইফেক্ট কি হতে পারে,
আমি বিশেষ করে যেগুলো রিউমাটোলজিক্যাল যে ডিজিজ গুলো, সেখানে প্রেগনেন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সে প্রশ্ন করবো যে আমার কি, আমি কি বার্থ কন্ট্রোল পিল খেতে পারবো কিনা, বা অথবা আমার আমার কি আমার কি আই এম প্ল্যানিং ফর প্রেগনেন্সি, এটা তো তার কোনো, সেটাও প্ল্যান করতে পারবে কিনা। আর ধরুন সে মেথোট্রেক্সের খায় কিন্তু সে তার প্ল্যান হচ্ছে সে ফর প্রেগনেন্সি, তাহলে সে তো প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারবে না বা প্রেগনেন্সি হতে পারবে না। মানে এই যে যে যেগুলো আপনার এরকম ইস্যু আছে, সেগুলো আপনার কোনো ক্লু হিসেবে দেবে। যেমন আমার একটা স্টেশনে সিনারিও ছিল পেশেন্ট হাইপোগ্লাইসেমিক আনেওয়ার, তো পেশেন্ট হচ্ছে বিটা ব্লকার খেত। সে তো আর সহজভাবে আমাকে বলছে না যে সে বিটা ব্লকার খেত, সে আমাকে শেষের একদম কমিউনিকেশনের লাস্ট স্টেজে গিয়ে বলছে যে আমি তো হার্টের জন্য অনেক ওষুধ খাই। তখনই আমি বুঝে গেছি সে বিটা ব্লকার খায়। তো আমার সময় ছিল না, তখন আমি বলেছি যে কিছু হার্ট মেডিকেশন এমন করতে পারে, we will review your medication to check whether you are getting any medication which causes, which mask your symptoms. এটুকু বলে আমার স্টেশন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি আর ওকে ডিরেক্টলি যে জিজ্ঞেস করবো বা যে তুমি কিন্তু বিটা ব্লকার খাও কিনা, এটা আমি আর জিজ্ঞেস করার যেহেতু সময় নেই, আমি এইভাবে বলে স্টেশন শেষ করে চলে এসেছি। তাহলে এই যে মানে এই জাজমেন্ট ওনারা দেখবে যে আপনার আপনার ওই নলেজটা আছে কিনা, যে এরকম কিছু জিনিস যে যেগুলো আছে, যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিক আনেওয়ার, তার যে বিটা ব্লকার অফ করতে হবে। হ্যাঁ, কারণ হাইপোগ্লাইসেমিক যে লাইফ থ্রেটানিং সিচুয়েশন, তাই না? তো এই যে ক্লিনিক্যাল নলেজ, এটাই হচ্ছে জাজ করবে। হ্যাঁ, এই এখন এখানে দেখেন আমি ধরেন সময় পাইনি, কিন্তু ওরা বুঝতে পেরেছে ওরা শুধু এটুকু বুঝতে পেরেছে আমি জিনিসটা জানি। হ্যাঁ, ওরা আমার কোনো মার্কস কাটেনি, ফুল মার্কস ওরা দিয়ে দিয়েছে। তো এরকম জাজমেন্ট, ছোট ছোট কিছু জিনিস এখানে আপনাকে হচ্ছে চেক করবে। ধরেন বায়োপসি প্রসিডিওর করে একরকম, আপনি তাকে এক্সপ্লেন করলেন আরেক রকম, সাইড ইফেক্ট হয় একটা, আপনি তাকে বললেন আরেকটা। সাইড ইফেক্টের মধ্যে আপনি খেয়াল রাখবেন কিছু কিছু সাইড ইফেক্ট আছে ভেরি মাচ ডেঞ্জারাস, হুইচ ইজ লাইফ থ্রেটেনিং। ধরেন খুব স্মল পার্সেন্টেজ হবে, বাট আপনাকে বলতে হবে যাতে পেশেন্ট আপনাকে ইভেন আমাদের অনেকগুলো এরকম আসে যে সে স্টেরয়েড খেয়েছিল, খাওয়ার পরে তার অ্যাভাসকুলার নেক্রোসিস ফিমার হয়েছে। এখন সে আসছে যে তোমরা তো আমাকে স্টেরয়েড দেওয়ার আগে বলোনি যে এটা আমার হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস। তো যেগুলো হচ্ছে রিমোট হোক, বাট যদি বা স্মল পার্সেন্টেজে হয়, বাট খুব ডেঞ্জারাস যে সাইড ইফেক্ট গুলো, আপনাকে এগুলো অবশ্যই বলতে হবে। আমার একটা স্টেশনে, এই স্টেশনটাতে যে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল টাইপের একটা পেশেন্ট ছিল আর কি, মানে সিনারিওটাতে যে হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস যেটা বলছিল। তো ওখানে আমি পেশেন্টকে কোনোভাবে কনভিন্স করতে পারছিলাম না, সে আমি একটা বলেছিলাম আরেকটা কনসার্ন রাই। সো আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি এটা এই প্যাটার্নে আগাবো, কিন্তু কনসার্নের জন্য কনসার্ন মিট করতে করতে আমি আমার সেম প্যাটার্নে আগাতে পারছি না। এখানে দেখেন এটা হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন, এমনি বারবার প্র্যাকটিস করার ইম্পর্টেন্স কি সেটা বলছি। সো এক্সামিনার, আমি কিন্তু যে ফর্মেট আগাই আমরা ইউজুয়ালি, বা আমি যে ফর্মেটটা ঠিক করে গিয়েছি যে আমি এভাবে এভাবে যাবো, আমি কিন্তু সেভাবে কিছুই বলতে পারছিলাম না। তো আমার ধর 1 নাম্বার পয়েন্ট থেকে 5 নাম্বার পয়েন্টে যেতে হচ্ছে, কারণ সে 5 নাম্বার আমি যেটা রাখছি সেটা সে 2 নাম্বারে কনসার্ন দিচ্ছে। তো এটা একটা হ্যাপাজার্ড একটা সিচুয়েশন ছিল। এক্সামিনাররা কি দেখেছেন যে আমি এই সিচুয়েশনটা ট্যাকেল করতে পারছি কিনা। কমন যে ফর্মেট সেটা তো ওনারা এমআরসি হোল্ডার, ওনারা আরো বেটার জানেন। ওনারা দেখছেন যে আমি একটা এই পাজল একটা হ্যাপাজার্ড সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করতে পারছি কিনা। তো পেশেন্টের হার্টের সমস্যা ছিল, পেশেন্টের পেশেন্টের কনসার্ন হচ্ছে তার ডায়াবেটিসের জন্য তার চোখে সে দেখে না, সে ড্রাইভ করতে পারে না, সে তার কিডনিতে সমস্যা ডেভেলপ করেছে, তার হার্টে সমস্যা ডেভেলপ করেছে, তার নিউরোপ্যাথি ডেভেলপ করেছে। এই ডায়াবেটিসের জন্য তার এত সমস্যা, সেজন্য সে ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করে। কারণ তাকে ডাক্তার বলেছিল যে তার ডায়াবেটিস যদি কন্ট্রোল না করে সে তার কন্ডিশন আরো খারাপ হবে। সে ওভার কন্ট্রোল করতে গিয়ে, ওভার কন্ট্রোল করলে কি হয়, হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস ডেভেলপ করে। হ্যাঁ, তো আমি যখন পেশেন্টকে এক্সপ্লেন করছিলাম যে কেন এটা ইম্পর্টেন্ট, তো পেশেন্ট আমাকে কনসার্ন দিয়েছে এরকম যে যিনি সারোগেট ছিলেন, যে তুমি কি মনে করো না যে হাই ব্লাড সুগার আমার জন্য খারাপ। মানে দেখেন, হাই, তখন আমি মানে জাস্ট ওনাকে এক্সপ্লেন করেছি যে বোথ হাই ব্লাড সুগার অ্যান্ড লো ব্লাড সুগার ইজ ডেঞ্জারাস ফর your body, but at this moment the low blood sugar level can be life threatening. It can occur even in the sleep. ঘুমের মধ্যে যদি সে হাইপোগ্লাইসেমিক হয়ে যায় তাহলে কি সে পেশেন্টরা বাঁচবে? তো তারপর গিয়ে সে কনভিন্স হয় যে হ্যাঁ আমার এখন তাহলে একটু মেনে চলতে হবে, কথা শুনতে হবে। তো ওরা আমার আমার যে ফিডব্যাকে হচ্ছে লিখে দিয়েছিল যে অ্যাপথেটিক
yet bold enough to deliver the dangerous dangerous side effect of hypoglycemic unawareness. ওরা দেখবেন যখন আপনি ফিডব্যাক পাবেন, আপনারা দেখবেন লিখতে লিখতে একদম অপর পেজে পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, বিশেষ করে যদি ব্রিটিশ এক্সামিনার থাকে, ওরা প্রচুর আপনাকে ফিডব্যাক দেবে। তারপর ধরেন আপনি সবকিছু ওরা হচ্ছে ল্যাকিংস খুব সুন্দর করে ধরিয়ে দেয়। আপনি যদি কোনো কিছু ভালো করেন, যে ভালো বলেন, সেটাও ওরা আপনাকে লিখে দিবে। হ্যাঁ, সো এখানে এই চারটে স্কিল আমরা দেখছি। তাহলে ক্লিনিক্যাল কমিউনিকেশন 4 মার্কস, পেশেন্ট কনসার্ন 4 মার্কস, ক্লিনিক্যাল জাজমেন্ট 4 মার্কস, এন্ড মেনটেনিং পেশেন্ট ওয়েলফেয়ার 4 মার্কস। আরেকটা জিনিস দেখেন, আপনাকে ধরেন পেশেন্ট এমন একটা কনসার্ন দিল যেটা আপনি জানেন না, সেটা আপনি কি করবেন? তাহলে সেটা আপনাকে যেটা করতে হবে, না জানটা কোনো দোষের কোনো কিছু না, আমরা কোনো কিছু নাই জানতে পারি। আপনি যদি কোনো কিছু ধরেন ইনডিরেক্টলি বলে যদি জিনিসটা কাটিয়ে দিতে পারেন, that's good. যদি না পারেন, আপনি সরাসরি বলবেন যে I am taking a note regarding your I appreciate your concern. I am taking a note regarding your concern, and I will um, consult with our consultant, and I'll back to you. ঠিক আছে? সো এটা ওনারা অ্যাপ্রিসিয়েট করে। মানে আপনি কোনো একটা কনসার্ন, আপনি আনসারটা জানেন না, সেটা নিয়ে খুব বেশি আহ মানে ওই মুহূর্তে স্ট্রেস নেবেন না। যদি আপনি বলতে পারেন, এখানে হয় আপনি ফুল মার্কস পাবেন, নয়তো সর্বোচ্চ 1 মার্কস কাটবেন। কিন্তু যেটা করা যাবে না সেটা কি, ভুল কোনো ভুল কোনো ইনফরমেশন দেওয়া যাবে। ওকে, নেক্সট দেখেন যে কমিউনিকেশনে এই যে যেটা বললাম, এই হচ্ছে সেই মার্কশিট। আপনি যদি পরীক্ষা দিতে যাবেন, এরকম 16টা মার্কশিট আপনাকে দেওয়া হবে। তো সবগুলো আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। হ্যাঁ, ওখানে আমি যাচ্ছি না। এখানে দেখেন যে তাহলে এই হচ্ছে আমাদের সেই মার্কশিটটা, ক্লিনিক্যাল কমিউনিকেশন স্কিল দেখবে। এখানে দেখেন আনস্যাটিসফ্যাক্টরি কখন দেবে, যদি আনক্লিয়ার, ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন দেন, ফেল টু অ্যাসেস ইম্প্যাক্ট অফ দ্য সিমটমস। ওর যে প্রবলেমটা, সেটা ওর কতটুকু ক্ষতি করতে পারে, হ্যাঁ, বা সেটা কি কি জিনিস করতে হবে, সেটা যদি আপনি না বলেন, যদি আনসিস্টেমেটিক হন। ওদের ওখানে সিস্টেমেটিকটা খুব ইম্পর্টেন্ট, প্রটোকল ইজ এ প্রটোকল। হ্যাঁ, ওরা খুব মানে প্রটোকলের বাইরে ওরা যায় না। ওরা, আমরা ধরেন একটা পেশেন্ট অনেক ব্যথা করছে, আমরা শুরুতে ব্যাথাডিন দিয়ে দেয়। মানে আমরা এরকম প্র্যাকটিস দেখেছি, কিন্তু ওরা ওরকম না। ওরা খুব প্রটোকল অনুযায়ী স্টেপ বাই স্টেপ, প্যারাসিটামল, অ্যানাসিড, এরপর আস্তে আস্তে গিয়ে হচ্ছে অপিওয়েড, মানে ওরা খুব সুন্দর করে হচ্ছে লেটারটা মেনটেন করে। আমরা অনেক সময় করি না, বাট ওদের মানে সিস্টেমেটিক ওয়ে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনি জার্গন জার্গন ইউজ করে ফেলেন, আমাকে আপনারা নাম দিতে পারেন, জার্গন একটা লিস্ট আমার কাছে আছে, আমি দিয়ে দিব। অথবা আরেকটা ইজি ওয়ে হচ্ছে গুগলে সার্চ দেওয়া। যে ওখানে আপনি যদি ভুলেও একটা জার্গন ইউজ করে ফেলেন, আপনার কমিউনিকেশন স্কিলস যেরকম, তাও এটা নিয়ে খুব ভয়ের কোনো কিছু নাই। জার্গন যে আমি আলাদা করে মুখস্থ করছি এরকম না, যে এটার মেডিকেল টার্ম এটা, এটার লেমেন টার্ম এটা, এরকম মুখস্থ করেছি আমরা, সেরকম না। প্র্যাকটিস করতে করতে এটা অটো ডেভেলপ করবে আপনার কাছে। আপনি বলার সময় বুঝে যাবেন এটা জার্গন, এটা বলা যাবে না। যে আপনাকে দেখে মনে হচ্ছে আনপ্র্যাকটিসড, আনপ্রফেশনাল, মানে ধরেন আনপ্রফেশনাল মানে তাকে আপনি ধরেন আহ, একটা ব্যাড নিউজ ব্রেক করতেছেন, কিন্তু কোনো এমপিতি নেই আপনার কাছে, আপনি, তো এরকম করা যাবে না। ফেলস টু ইনভলভ পেশেন্ট ও রিলেটিভ ইন ডেভেলপিং ম্যানেজমেন্ট প্ল্যান। আপনাকে সব অপশন পেশেন্টকে দিতে হবে, যে এই অপশন আছে। তারপর পেশেন্টকে বলতে হবে, আমি যে অপশনটা চুজ করেছি বা আমার কনসালটেন্ট যে অপশনটা চুজ করেছে, সেটা ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইউ। তোমার ভালোর জন্য এটা করা হয়েছে, এটার বেনিফিট এটা, এটার সাইড ইফেক্ট গুলো আমরা এভাবে ম্যানেজ করব। সো মানে ধরেন যে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রিট দিস কন্ডিশন। এখন আপনি যদি পেশেন্টের ওপিনিয়ন না নিয়ে নিজে থেকে চাপিয়ে দেন, তাহলে এটা আপনার কমিউনিকেশন স্কিল জিরো করে দেবে। হ্যাঁ, সো পেশেন্টকে অবশ্যই ইনভলভ করতে হবে, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, অর ডু ইউ অ্যাগ্রি, পেশেন্টকে আপনাকে কনভিন্স করতে হবে। হ্যাঁ, এরপর দেখেন ক্লিনিক্যাল জাজমেন্ট। জাজমেন্ট তো অলরেডি আমি ডিসকাস করেছি। আহ okay, আপনি যদি ধরুন পেশেন্টকে এমন একটা ট্রিটমেন্ট প্ল্যান আপনি ঠিক করলেন যেটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা ওর জন্য ফার্স্ট লাইন না। ধরেন প্রোল্যাক্টিন এর মধ্যে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট নিই, আপনি তারা বললেন আপনার তোমার আমরা সার্জারি করি, তাহলে দিস ইজ দ্য ল্যাক অফ ক্লিনিক্যাল জাজমেন্ট। এরপর থেকে ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, এটা হচ্ছে সবচেয়ে সহজ জায়গা মার্কস ক্যারি করা।
তো এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন, কোনো পেশেন্টের কোনো কনসার্নকে ইগনোর করে চলে যাবেন না। পেশেন্টের কনসার্ন মানে যেটাই বলুক আপনি সেটা মিট করে তারপর সামনে আগাবেন। আপনার ধরেন আপনি অনেকগুলো জিনিস বলতে পারেন না, আমাদের তো ধরেন কমিউনিকেশন আমরা জানি যে এই জিনিসগুলোকে বলতে বলে আসতে হবে, হ্যাঁ। আপনি কোনো হারিড অ্যাপ্রোচে যাবেন না যে হ্যাঁ আমি তো এতগুলো জিনিস তো বলতে হবে, আমি ওকে বলতে পারি নাই, আমি একটা কনসার্ন ইগনোর করে চলে যাই। করবেন না। আপনি ধরেন কোনো কিছুই বলতে পারেন না, আপনি পেশেন্টকে বেশি বলতে দিবেন, আপনি কম বলবেন, ওর কথাগুলো আপনি শুনবেন, হ্যাঁ। দেন যদি আপনি বলতে নাও পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, ওনারা দেখবেন যে আপনি আসলে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন কিনা। আমি তো আমার এক্সপিরিয়েন্সে বললাম যে আমি যে ফর্মেটে গেছি আমি আগাতেই পারছিলাম না, হ্যাঁ। ওই ফর্মেটে আমি কিছুই করতে পারিনি, কিন্তু আমি শুধু ওনাকে কনভার্স, উনি যেদিকে নিয়ে যাচ্ছে আমি শুধু ওনার কনসার্ন মিট করতে করতে উনি এই কথার মাঝখানে মাঝখানে যতটুকু সম্ভব ডেলিভার করেছি ততটুকু ডেলিভার করেছি। ওনারা আউট অফ 16 মার্কসই দিয়েছেন, হ্যাঁ। তো আপনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করছেন এটা ইম্পর্টেন্ট। মেনটেনিং পেশেন্ট ওয়েলফেয়ার, পেশেন্টকে আপনার হচ্ছে কোনো ইমোশনাল ডিসকমফোর্ট করা যাবে না। পেশেন্ট কান্না করছে, আপনি তাকে বলে যাচ্ছেন যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, এসে করা যাবে না, হ্যাঁ। আমরা অনেক সময় দেখবেন যে স্টেশনে টিস্যু দেওয়া থাকে, পানির গ্লাস দেওয়া থাকে, এগুলো অফার করতে হবে পেশেন্টদের। যখন পেশেন্ট কান্না করছে আপনি তাকে টিস্যু দিবেন, পানি অফার করবেন, একটা মোমেন্ট অফ সাইলেন্ট আপনি হচ্ছে ওখানে দিবেন, এবং পেশেন্টকে আস্ক করবেন যে তার মেন্টাল কন্ডিশন এনাফ স্টেবল কিনা যে কনভারসেশনটা কন্টিনিউ করার জন্য। তাহলে আপনি পরে তার সাথে কথা বলবেন, এরকম বলে সাথে সাথে এসে বলবেন যে নো আই ক্যান কন্টিনিউ দ্য কনভারসেশন। কিন্তু আপনাকে এটা অফার করতে হবে, অফার না করা পর্যন্ত কান্নাকাটি থামাবে না। ঠিক আছে, সো এই ওয়েলফেয়ারটা আপনাকে মেনটেন করতে হবে। এবং এখানে পাস মার্ক দেখেন, এই স্কিলে পাস, এই টোটাল 8টা স্টেশনে 8টা যে আহ, কি বলবো, আমাদের 8টা যে কেস, 8টা কেসে আমাদের ওয়েলফেয়ার জাজ করা হয়। 32 নম্বর, এর মধ্যে আপনাকে 28 আউট অফ 32 পেতে হবে। 28 যদি পান আপনাকে নিয়ে আবার রিভিউ হবে, যে 10 জন এক্সামিনারের কাছে আপনি পরীক্ষা দিয়েছেন ওই 10 জন বসে ঠিক করবে যে আপনাকে আসলে পাশ করাবে নাকি পাশ করাবে না। যদি 28 পান আর 28 এর বেশি পেলে তাহলে সেক্ষেত্রে আর কোনো ইয়া হবে না কি। তো এখানে চেষ্টা করবেন আউট অফ 32 32 থাকে। তাহলে দেখেন একটা কমিউনিকেশন স্টেশনের ফ্লো চার্ট স্ট্র্যাটেজিটা কেমন হবে। প্রথম পেশেন্টের সাথে আপনার র্যাপো বিল্ড আপ করতে হবে, সে কি, কে, আপনি কে, হ্যাঁ, আপনি তার কেন আসছেন, সে কেমন আছে, সে নিজের সম্পর্কে কতটুকু জানে, ওর কনসার্ন গুলো কি সেগুলো আপনাকে বুঝতে হবে, তাকে একটা স্ট্রাকচার এক্সপ্লেনেশন দিতে হবে। দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ইজ চেক আন্ডারস্ট্যান্ডিং, আর ইউ উইথ মি, আর ইউ গেটিং মি, মানে তাকে, সে আপনি যা বলছেন সেটা সে বুঝতে পারছেন না, আপনি বলেই গেলেন কিন্তু আপনি তার আন্ডারস্ট্যান্ডিং চেক করলেন, এসে সাইন অফ ব্যাড কমিউনিকেশন, আপনি মার্ক ক্যারি করতে পারবেন না। দেন শেয়ার ডিসিশন, যে আপনার পেশেন্টকে অপশন দিতে হবে, এবং অপশন দেওয়ার পর পেশেন্টকে বুঝাইতে হবে যে আপনি যেটা চুজ করেছেন সেটা তার জন্য কেন ভালো। পেশেন্ট আপনার এই ডিসিশনে শেয়ার ডিসিশন নেবেন, আপনি অ্যান্ড পেশেন্ট। ডেফিনেটলি দ্য লাস্ট ওয়ান ইজ ওয়েলফেয়ার, থ্রু আউট দ্য কমিউনিকেশন আপনাকে ওয়েলফেয়ার মেনটেন করতে হবে। এরপর দেখেন শর্ট ক্লিনিক্যাল কেস, এখানে আমাদের 4টা সিস্টেম: রেসপিরেটরি, অ্যাবডোমেন, কার্ডিওভাস্কুলার, নিউরোলজি। এর মধ্যে রেসপিরেটরি এবং অ্যাবডোমেনের সাথে দুটো কমিউনিকেশনও থাকবে, হ্যাঁ। এই যে এতক্ষণ যে আমরা কমিউনিকেশনের কথা বললাম, রেসপিরেটরির সাথে একটা কমিউনিকেশন থাকবে, অ্যাবডোমেনের সাথে একটা কমিউনিকেশন থাকবে, কার্ডিওভাস্কুলার, নিউরোলজি একসাথে থাকবে। নিউরোলজি এটা একটু আমাদের জন্য টাফ হয়ে যায়, কারণ নিউরোলজিটা বিভিন্ন ভাবে আসতে পারে, হ্যাঁ। এক্সামাইন দ্য পেশেন্ট নিউরোলজিক্যালি, এটা একটা ফর্মেট। ক্রিনিয়াল নার্ভ, এটা একটা ফরম্যাট। আপার লিম্ব, লোয়ার লিম্ব, সেরেবেলার। তো অনেকগুলো নিউরোলজিটা অনেক ভাবে আসতে পারে। এখানে আপনার টাইমটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার 6 মিনিট সময় দিবে, বেল বাজা থেকে আপনার 6 মিনিট কাউন্ট করা শুরু হবে। আপনি যে বেল বাজলো, আপনি রুমে ঢুকলেন, আপনি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করলেন, তাকে আপনি গ্রিট করলেন, এগুলো সবগুলো কিন্তু 6 মিনিটের মধ্যে, হ্যাঁ। তো সেজন্য বাসায় চেষ্টা করবেন 4 মিনিট থেকে 4.5 মিনিটের মধ্যে এক্সামিনেশন শেষ করার জন্য। আমি আমার নিজের পরীক্ষায় রেসপিরেটরিতে ফুল এক্সামিনেশন শেষ করতে পারিনি, আমি ফ্রন্ট ফ্লু করেছি, জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম এটাও ফিল করেছি। ব্যাকে গিয়ে আমি শুধু ব্রেথ সাউন্ড এবং ভোকাল রেজোনেন্স এই দুটো দেখতে পেরেছি, আমি পিছনে পারকাসও করতে পারিনি, চেস্ট রেসপন্সিবিলিটিও দেখতে পারিনি, কারণ আমার সময় ছিল না। আমি সামহাও আমি ওখানে টাইম মেনটেন করতে পারিনি।
সো আমি জাস্ট বুঝতে পেরেছিলাম যে আমাকে এই দুটো জিনিস মাস্ট দেখতে হবে, না হলে আমি কোলাপস কনফার্ম হতে পারবো না। শুধু ওইটার জন্য আমি ইয়া করেছিলাম, যদিও ওরা ফুল মার্কস দিয়েছে। তারপরও যে স্ট্রেসটা আমি পুরো আপ টু দ্য রেজাল্ট ক্যারি করেছি, আমি এক্সামিনেশন শেষ করতে পারিনি। So, এটা খুবই ডিস্ট্রেসিং। সো একটু টাইমটা খেয়াল রাখবেন যে 4 থেকে 4.5 মিনিটে আপনি এক্সামিনেশন শেষ করতে পারছেন কিনা। এর মধ্যে কার্ডিওভাস্কুলারে আপনার এক্সামিনেশন 2 মিনিটে শেষ হয়ে যাবে, তো 2 মিনিটে কি আপনি দাঁড়িয়ে যাবেন টেস্ট করার জন্য? আপনি কি করবেন, মারমারটা আপনি বারবার শুনুন, বারবার শুনুন, কনফার্ম হন, হ্যাঁ। এবং আপনার যদি তাও শেষ হয়ে যায়, আপনি আবার এক্সামিনারকে আস্ক করেন, মে আই প্লিজ কনফার্ম মাই ফাইন্ডিংস এগেইন। উনি অনেক যে ভালো যে এক্সামিনার গুলো, ওরা আবার বলে যে তুমি চাইলে তোমার ফাইন্ডিংস গুলো আবার তুমি কনফার্ম হতে পারো। ওকে। আর নিউরোলজিও মোটামুটি শেষ হয়েছে, মানে নিউরোলজির ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে, যে গেট আপনাকে দেখতে হবে, রম্বাক সাইন যদি সেন্সরি নিউরোপ্যাথি থাকে রম্বাক সাইন দেখতে হবে। বাট গেটটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা একটু খেয়াল রাখবেন, যেমন গেট দেখতে হবে। আপনাকে সবসময় গেট দেখতে দিবে না, কিন্তু আপনাকে চাইতে হবে যে আমি দেখতে চাই। যে ক্রেনিয়াল নার্ভ সেটা শেষে গিয়ে আমি ফান্ডোস্কোপি আমি করতে চাই, বলতেই হবে, যদি না বলেন মার্কস কাটবে, মানে এক্সামিনেশন আমরা মার্কস কাটবে। এখানে দেখেন, সাইন ওরিয়েন্টেড এক্সামিনেশন, শর্ট ক্লিনিক্যাল কেস যেটা করা যাবে না, হ্যাঁ সেটা একটু বলি। কোনো আন্দাজে কোনো কিছু করা যাবে না, হ্যাঁ আমার মনে হচ্ছে যে সেন্টার তো সবসময় এডিপিকেডি দেয়, এডিপিকেডি মনে হয় দিতে পারে। বা এই সেন্টারে সবসময় ডিপিএলডি দেয়, ডিপিএলডি মনে হয় এটা মনে হয় ডিপিএলডি, এরকম কোনো আন্দাজিফিকেশন করা যাবে না। যেটা করতে হবে, আপনি যা দেখছেন আপনি তাই বলুন। আপনি যা দেখছেন, আপনি হাতে যা পেয়েছেন, আপনি কানে যা শুনেছেন, একজাক্টলি তাই বলবেন। সেটার উপর বেস্ট করে আপনি ডিফারেন্সিয়াল ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট বলে আসবেন। কিন্তু কোনো ধরনের যে এটা মনে হয় হবে না, আমি এটা বলি, এগুলো করা যাবে না। আমার একটা এক্সাম্পল দেই। আমি একটা মক দিচ্ছিলাম, আমি ভেরি মাচ গ্রেটফুল টু দ্যাট। সো ওখানে যেটা ছিল যে একটা পেশেন্টের ডিপিএলডি এর একটা কেস ছিল। তো আমি সবকিছুই ঠিকঠাক মতো বলেছি। অ্যান্ড ওখানে এক্সামিনার আমাকে যিনি ছিলেন উনি আস্ক করলেন যে পেশেন্টের কি পালমোনারি হাইপারটেনশন আছে। আমি কিন্তু তখন ব্রিফ, মানে হঠাৎ করে আমি কনফিউজড হয়ে গেছি যে আসলে সেকেন্ড হার্ট সাউন্ডটা কি লাউড ছিল। মানে আমি তখন কনফিউজড হয়ে গেছি। তো এখন আমি চিন্তা করলাম যে প্লেন ডিপিএলডি কি আর দিবে, নিশ্চয় ডিপিএলডির সাথে পালমোনারি হাইপারটেনশন আছে দেখেই এটা মকে দিয়েছি। কিন্তু আমি কিন্তু শিওর না, মানে আমার খেয়ালও নাই যে আমি আসলে পেয়েছি নাকি পেয়ে না। আমি 2-5 সেকেন্ড কনফিউজ ছিলাম, পরে বললাম যে হ্যাঁ পালমোনারি হাইপারটেনশন হচ্ছে। তখন উনি ম্যাডাম আমাকে যেটা বললেন সেটা হচ্ছে, আপু আপনি তো কনফিউজড ছিলেন, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আসলে পালমোনারি হাইপারটেনশন পান না, আপনি কনফিউজড ছিলেন। তারপর আপনি কি করছেন, আপনি মনে করছেন যে হয়তো আছে সাথে, না থাকলে তো আস করতেন, আপনি ইয়েস বলে দিয়েছেন। তো উনি আমাকে বলে যে আমি আপনাকে 20 আউট অফ 20 দিতে পারতাম, কিন্তু আমি আপনাকে 12 মার্কস দিচ্ছি এক্সামিনেশন এবং সাইনে। আমি আপনার 8 মার্কস সরি কেটে দিচ্ছি, যাতে আপনার মনে থাকে যে আপনি যা পান নাই সেটা আপনি বলবেন না। ধরেন আপনাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো পালস কেমন ছিল, মানে আপনি তখন একটু কনফিউজ হয়ে যাবেন, তখন আপনি না ইরেগুলারলি রেগুলার ছিল, বাট আসলে হয়তো ইরেগুলারলি রেগুলার ছিল না। এমন আমার মেইন এক্সামে এই জিনিসটা হয়েছে। আমি একটা পেশেন্টের অ্যাবডোমেন কেসে, আমার এডিপিকিডি কেস ছিল, আমাকে এক্সামিনার জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ দ্য ভলিউম স্ট্যাটাস অফ দিস পেশেন্ট। তাহলে আমি কি বলতে পারতাম যে পেশেন্টের ভলিউম ওভারলোড আছে, এডিপিকেটেড পেশেন্টে তো কমনলি থাকে, হ্যাঁ। তো বলেছি নো দেয়ার ইজ নো ভলিউম ওভারলোড প্রেজেন্ট, নো অ্যাসাইটিস, নো এডিমা, জিবিপি নট ওয়েস্ট বলেছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো পেসেসে খুব কমনলি হবে, যে ওরা আপনাকে কনফিউজ করে দেবে যে এটা কি আসলে আছে, ডিড ইউ চেক দিস। সো এই আপনি, আমরা শুধু দেখবে যে আপনি যেটা পেয়েছেন আপনার ফাইন্ডিংস আপনি ফিক্সড আছেন কিনা। এটা খুব ইম্পর্টেন্ট, যা পেয়েছেন, যা দেখছেন, যা শুনেছেন, আপনার হাতে স্প্রিন লাগলে বলবেন আমি পেয়েছি, না না পেলে নাই। আপনি হ্যাপাটোমেগালি পেয়েছেন দেখে আপনি স্প্রিনও আপনি বলে দিলেন যে না হ্যাপাটো স্প্রিনও মেগালি আছে, স্প্রিন মনে হয় আছে, লাগতেছে লাগতেছে মনে হচ্ছে, এরকম কোনো কিছু পেসেসে করা যাবে না, ভ্যারি ক্লিন কাট। ওকে, এখন দেখেন এক্সামিনেশন একটা সিকোয়েন্স আপনার প্যাটার্ন আপনার আছে পেসেস স্টাইলে, এবং এটা খুব সুন্দর একটা এক্সামিনেশন। আমি যখন নিজে পেশেন্ট রিসিভ করি আমি এই এক্সামিনেশন ফরম্যাটটাই ফলো করি সবসময়, কারণ খুবই স্ট্রাকচার্ড অর্গানাইজড একটা এক্সামিনেশন সিস্টেম। দেন আপনার ফিজিক্যাল সাইন রিকগনিশন, আপনি প্রপারলি সাইন গুলো পাচ্ছেন কিনা, ওই সাইন গুলোকে আপনি জোড়া দিয়ে আপনি আপনার ডিফারেন্সিয়ালস বলবেন। না এর মানে আন্দাজে হচ্ছে কোনো কিছু বলা যাবে না, এই আর কি। ক্লিনিক্যাল জাজমেন্ট, ওরা আপনাকে কোয়েশ্চেন করবে,
মানে ফাইন্ডিংস কি, ডিফারেন্সিয়ালস কি, ডায়াগনোসিস কি, do you have any diagnosis or any differentials, what is your investigation plan, what is the management option, what is the complication। শর্ট কেসে এগুলো ক্রসিং এর সময়টা কম, জার্নিং সময় থাকে। তো বেশি ক্রসিং হয় এলসিসি তে, ঠিক আছে। দেন দ্য পেশেন্ট ওয়েলফেয়ার, পেশেন্টের ড্রেস ঠিক করে দিচ্ছেন কিনা, পারমিশন নিচ্ছেন কিনা, আপনার জামা কাপড় পেশেন্টের গায়ে লাগতেছে, এগুলো যাতে না হয়। পেশেন্টকে ব্যথা দিচ্ছেন কিনা, পেশেন্ট ব্যথা পাচ্ছে, আপনি তারপর তাকে অ্যাবডোমেনে প্রেস করে যাচ্ছেন, এগুলো করা যাবে না। Okay? এই হচ্ছে এখানে রেসপিরেটরি সিস্টেমের আমি মার্কশিটটা দেখিয়েছি, তাহলে দেখেন এক্সামিনেশন এটা প্রফেশনাল হতে হবে। টেকনিক অফ ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন ওরা দেখবে। আপনি থোরলি করছেন কিনা, সিস্টেমেটিক ওয়েতে করছেন কিনা, কোনটার পর কোনটা করতে হবে, ফ্লুয়েন্ট কিনা, আপনি হ্যাপাজার্ড বুঝতেছেন, আপনি এখন ইডিমা দেখবেন নাকি হচ্ছে লিম্ব নোড দেখবেন, আপনি কনফিউজড হয়ে গেছেন, এরকম যাতে না হয়। ফিজিক্যাল সাইন, আপনি যে সাইন গুলো পেয়েছেন সেটার উপর বেস্ড করে আপনি ডিডি করবেন, এটা আমি বলতে পারছি কিনা, আপনি সাইন পাইছেন একটা, ডিডি পাক বলতেছেন অন্যরকম, করা যাবে না। জাজমেন্ট, যেটা বললাম যে আপনি কোয়েশ্চেন গুলো করবেন, সেই কোয়েশ্চেন সব সময় মনে রাখবেন পেশেন্টের, ওই পেশেন্টের আপনি ইনভেস্টিগেশন কি করবেন, ওই পেশেন্টের আপনি ট্রিটমেন্ট কি দিবেন, নট গদ বাদা বইয়ের ইনভেস্টিগেশন। ওনারা কিন্তু এত কিছু শোনার শোনার মানে শুনে না, শুনতে চায় না, খুব স্পেসিফিক ওরা শুনতে চায় যে এই পেশেন্টের এখন তুমি কোন ইনভেস্টিগেশনটা করবা, কোন ট্রিটমেন্টটা তাকে দিবা, তাকে কি ভর্তি করাবা নাকি করাবা না, এই মানে খুব স্পেসিফিক ওনারা জানতে চান। হ্যাঁ, দেন লাস্টলি দ্য পেশেন্ট ওয়েলফেয়ার। ফ্লো চার্টটা কেমন হবে, আমরা ফোকাস এক্সামিনেশন করব, যে একটা ধরেন রেসপিরেটরি কেস, আমি কি কি জিনিস খুঁজি, যে পেশেন্টের ইডিমা আছে কিনা, পেশেন্টের ব্রেথ সাউন্ডটা কেমন, পেশেন্টের হচ্ছে কোনো পাশে হচ্ছে ড্রপিং অফ দ্য শোল্ডার আছে কিনা ফাইব্রোসিস এর জন্য, তার কোনো ভোকাল রেজোনেন্সটা কেমন, ট্রাকিয়াটা সেন্ট্রাল কিনা, পেশেন্টের কোনো লিম্ব নোড আছে কিনা, ক্যাকেকটিক পেশেন্ট আপনি ইয়া পাচ্ছেন, কোলাপস পাচ্ছেন, লিম্ব নোড আছে, মেলিগনেন্স, ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়ালস। সো আপনি তো জানেন আপনি কি কি খুঁজতেছেন, সো ওটা আপনি খুঁজবেন। এরপর সাইনকে ইন্টারপ্রেট করে যখন আপনি সাইন গুলো দেখবেন, তখনই সাথে সাথে আপনি নিজের মনের মধ্যে একটা ডিফারেন্সিয়ালস বানিয়ে ফেলবেন। এবং আমার একটা ভয়ের জায়গা ছিল, আমার মেইন ভয়ের জায়গা ছিল সাইন, আমি সাইন মিস করে যাব। সেকেন্ড আমার ভয়ের জায়গা ছিল ডিফারেন্সিয়ালস, আমি কিন্তু প্রপারলি ডিডি বলতে পারবো না আমি, কারণ খুব পেসেস এর আগে আমার ফেজে ফাইনাল দিয়েছিলাম 1 বছর আগে, তো আমি দেখছিলাম যে আমার ডিডি বলতে খুব প্রবলেম হতো। সো পেসেস এর এই সময়টাতে আমি খুব ইন্টেন্সিভলি কাজ করতেছি কিভাবে আমার ডিফারেন্সিয়ালস ইমপ্রুভ করা যায়, যাতে ডিফারেন্সিয়ালস আমার কোনো ভাব মানে আমি যাতে মানে যেটা আমার ভালো হয়, কারণ আমার মনে হচ্ছিল যে এখানে আমার ল্যাকিংস আছে আর কি। কিন্তু আল্লাহ রহমতে সেটা কাটিয়ে উঠতে পেরেছিলাম পরীক্ষার আগে। সো ডিফারেন্সিয়ালস খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ঢাকায় পরীক্ষা দিবেন, নেপালে পরীক্ষা দিবেন, হ্যাঁ আপনাদের জন্য ডিডি খুব ইম্পর্টেন্ট। ঢাকার জন্য সাইন এন্ড ডিডি সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সাইন এন্ড ডিডিতে যদি ভুল হয় স্যাররা কোনো রকমের মার্কসে করে না। দেন ক্লিনিক্যাল জাজমেন্ট এন্ড পেশেন্ট সেফটি বা পেশেন্টস ওয়েলফেয়ার আপনাকে এনশিওর করতে হবে। এরপর দেখেন এলসিসি। এলসিসি নিয়ে আমরা অলরেডি একটা সেশন নিয়েছি, দুটো সেশন আমরা নিয়েছি এলসিসি নিয়ে। আগামীকালকে একটা সেশন আছে এলসিসি কিভাবে আমরা অ্যাপ্রোচ করবো। সেশন গুলো সবাই দেখবেন। So, আমি যদি ওভারঅল যদি বলি, এখানে আপনাকে কি করতে হবে, শুরুতে একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওটা মাথায় রেখে আপনি একটা ফরম্যাট সাজাবেন, তারপর আপনি এক্সাম হলে ঢুকবেন। ঢুকার পরে আপনি তার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড হিস্ট্রি নেবেন, মানে আপনার সেই সিমটমস যত ডিডি আছে, যত রিলেভেন্ট আছে সেই অনুযায়ী হিস্ট্রি নেবেন। এবং সে আপনাকে হিস্ট্রিতে যা যা পজিটিভ বলবে সেই সিস্টেম গুলো আপনি এক্সামাইন করবেন। এক্সামাইন করার পরে পেশেন্টকে আপনার ব্রিফ করতে হবে তার কি হয়েছে, সেই জিনিসটা কতটুকু ডেঞ্জারাস, লাইফ থ্রেটেনিং কিনা, বা কিউরেবল কিনা, বা কন্ট্রোলেবল কিনা, তার ভর্তি লাগবে কিনা, তারপর আপনি কি টেস্ট করবেন, তার কি ম্যানেজমেন্ট অপশন হতে পারে। আপনাকে এত ডিটেলস বলার দরকার নেই, আপনাকে জাস্ট মানে ইন জেনারেলি আপনি বলবেন। হ্যাঁ, আপনি তাকে হচ্ছে খুব কমপ্লেক্স করে আপনি তাকে জ্যামসিটাবিন দিয়ে কেমোথেরাপি দিবেন, এত ডিটেলস আপনি বলবেন না, শুধু তোমাকে স্পেশাল টাইম মেডিকেশন দিতে পারে, কিছু সার্জারি করতে পারে, এই মানে খুব ইন শর্টে আর কি। হ্যাঁ, আপনি তাকে হচ্ছে ট্রিটমেন্টটা দিবেন। এবং যদি কোনো সেফটি নেটিং থাকে, ধরেন সে ড্রাইভ করতে পারবে না, ধরেন তাকে লাইফ লং কোনো মেডিকেশন নিতে হবে, এই ধরনের কোনো যে সেফটি নেটিং থাকে সেটা করে ফেলবেন। হ্যাঁ, এখানে আমাদের যে 7টা স্কেল আছে, 7টা স্কেলে জাজ করা হয়, এবং এক একটা এলসিস 28 মার্কস করে থাকে। তো এটা খুব অনেক বড় মার্কস আর কি। এখানে আপনার স্ট্রাকচার, ফোকাস এবং পেশেন্ট সেন্টার কেয়ার লাগবে। এখন হচ্ছে আপনার ফাইন্ডিংস এর সাথে ও যে কথাগুলো বলছে সেটার সাথে খুব সুন্দর করে আপনি ক্লিনিক্যাল রিজনিং করতে হবে। এবং পেশেন্টের ওয়েলফেয়ার এবং সেফটি আপনাকে থ্রু আউট দ্য
এলসিসি মেনটেন করতে হবে। এলসিসির সময় কতটুকু? 15 মিনিট। এর মধ্যে আপনি 1 মিনিট তো আপনার এইসব রুমে ঢুকে হ্যান্ড ওয়াশ করে করতে চলে যাবে, হ্যাঁ? তাহলে আপনি সময় পাচ্ছেন না 14 মিনিট। 14 মিনিটের মধ্যে 2 মিনিট আপনার লাগবে কনসার্ন মিট করার জন্য। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় করি কি, কনসার্ন কত গুরুত্ব দেয় না। মানে আমরা 1 মিনিট যখন বলে 2 মিনিট রিমেইনিং, তখন আমরা পেছনে কোয়েশ্চেন করতে থাকি, এক্সপ্লেন করতে থাকি, হ্যাঁ, মানে এক্সামিনেশন করতে থাকি। যখন 2 মিনিট রিমেইনিং বলবে, সাথে সাথে আপনি কনসার্নে চলে যাবেন। আপনার তো যা কোনো কিছু যদি ভুল হয়ে যায় সেটা তো হয়ে গেছে, তো আপনি মানে আপনি যদি কনসার্নেও টাইমটা কাটাই ফেলেন, তাহলে আপনার কি হবে? কনসার্নেও আপনি মার্কস কমে যাচ্ছে না আপনার? কনসার্ন আপনি খুব ইজিলি মার্ক ক্যারি করতে পারেন এই একটা জায়গায়। তো এটা যাতে আপনার মানে মার্কসটা যাতে আপনি ক্যারি করতে পারেন। ওকে, তাহলে আপনার বাকি তাহলে কতটুকু সময়? 12 মিনিট। তাহলে 12 মিনিট আপনাকে হিস্ট্রি নিতে হবে, পেশেন্টকে এক্সামিনেশন করতে হবে। সো টাইমটা এখানে খুব ইম্পর্টেন্ট। আপনার বারবার প্র্যাকটিস খুব দরকার, সুপারভাইজ প্র্যাকটিস দরকার, যাতে আপনার ভুলগুলো তারা ধরিয়ে দিতে পারে। এই হচ্ছে এলসিসির ফরম্যাট বা মার্কশিট, যে এখানে কি কি দেখা হয়: এক্সামিনেশন, সাইন, কমিউনিকেশন স্কিল, ডিডি, ক্লিনিক্যাল জাজমেন্ট। এখানে দেখেন, পেশেন্টকে যদি আপনি হচ্ছে ইনকমপ্লিট বা ইনকারেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান বলেন, ইনকারেক্ট ক্লিনিক্যাল নলেজ যদি থাকে, তাহলে এগুলো আপনার জাজমেন্টে মার্ক কাটে আর কি। এবং পেশেন্টকে যদি আপনি আহ মানে জার্গন ইউজ করে ফেলেন, এবং আপনার যদি খুব কমপ্লেক্সলি আপনাকে হচ্ছে ম্যানেজমেন্ট বলেন, যে আমি খুব কমপ্লেক্স করে ফেলছি, যে বলতে কি তোমাকে এটা দিব সেটা দিব, তো যত সিম্পল ওয়েতে বলা যায় আর কি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এলসিসি মার্কশিট: এক্সামিনেশন, সাইন, ক্লিনিক্যাল কমিউনিকেশন স্কিল, ডিডি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল জাজমেন্ট, পেশেন্ট কনসার্ন এবং পেশেন্ট ওয়েলফেয়ার, এগুলো এখানে দেখানো হয়। তাহলে আমার টোটাল স্কোর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনে 24। কয়টা স্টেশনে তাহলে দেখা হচ্ছে, কয়টা কেসে? টোটাল 6টা, 4টা শর্ট কেস এবং 2টা এলসিসি। তাহলে 6টাতে 4 মার্ক করে 24 মার্ক, এখানে পাস মার্ক হচ্ছে 16। 24-এ আপনাকে 16 পেতে হবে, আর সাইনে 24-এ আপনাকে 14 পেতে হবে, ডিফারেন্সিয়ালসে 24-এ আপনাকে 15 পেতে হবে। ক্লিনিক্যাল কমিউনিকেশন এখানে দেখেন, উইন্ডোটা খুব ছোট, 16-তে আপনাকে 11 পেতে হবে। মানে আপনি পেশেন্ট কিভাবে ডিল করছেন, কিভাবে হিস্ট্রি নিচ্ছেন, কিভাবে তাকে তার সাথে কথা বলছেন, অ্যাপ্রোচ করছেন, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরেন আপনি সবগুলোতে আপনি ফুল মার্কস পেয়েছেন, আপনি কমিউনিকেশনে পেয়েছেন 10। ধরেন আপনি দুটোতে ফুল মার্ক পেয়েছেন, ধরেন দুইটা কমিউনিকেশন আপনি ফুল মার্ক পেয়েছেন, 448। একটা তে ফুল মার্ক পেয়েছেন, তাহলে হচ্ছে আপনার 12 পাস মার্ক চলে আসলো। ধর একটাতে আপনি বর্ডার লাইন পেয়ে গেছেন 10, আরেকটাতে যদি আপনার 0 হয়ে যায় তাহলে কিন্তু ফেল। অথবা সবগুলো যদি বর্ডার লাইন হয়, তাও কিন্তু ফেল। আপনাকে মিনিমাম আপনার হচ্ছে আহ দুইটাতে ফুল মার্কস ক্যারি করতে হবে, হ্যাঁ? এরপর আপনি বাকি দুটোতে বর্ডার লাইন করেও যদি পান, তাহলে আপনার পাস হয়ে যাবে। তো কমিউনিকেশনটা খুব 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 ইম্পর্টেন্ট। আমি অসংখ্য মার্কশিট দেখেছি যারা অনেক ভালো, ইভেন 150+ স্কোর করেও কমিউনিকেশনে ফেল করেছে। মানে আপনারা যদি দেখতে চান আমাকে নক দিন, আমি আপনাদেরকেও দেখাবো। আমি অনেক মার্কশিট দেখেছি যারা খুব ভালো স্কোর করেছে কমিউনিকেশনে ফেল, সো খুব ইম্পর্টেন্ট। আর ঢাকায় যারা ফেল করেছে ম্যাক্সিমামই সাইন এবং ডিফারেন্সিয়াল। ক্লিনিক্যাল জাজমেন্ট এটা আপনার হচ্ছে অল স্টেশনে জাজ করা হয়, 32 এর মধ্যে আপনার 20 হচ্ছে পাস মার্ক। পেশেন্ট কনসার্ন 16 এর মধ্যে 10 পাস মার্ক। এটা যদি আপনি একটু টাইমটা দেন, তাহলে আপনি এটা 16 এর মধ্যে আপনি 14-15 মার্কস ক্যারি করতে পারবেন, বা 16 আউট অফ 16 ক্যারি করতে পারবেন। এরপর মেনটেনিং পেশেন্ট ওয়েলফেয়ার, এটা টোটাল মার্ক 32, আপনাকে পেতে হবে 28। সো এই হচ্ছে ওভারঅল স্কেল ওয়াইজ মার্ক ব্রেকডাউন। আর ইন টোটাল পাস মার্ক কত? 128 আউট অফ 168। এটা লাগবে না। তাহলে দেখেন আমরা কি আমাদের কি অ্যাপ্রোচ টু সিকিউর এ পাস ইন কেসেস। আপনাকে ইচ স্কিল ইন্ডিভিজুয়ালি পাস করার একটা এইম থাকতে হবে। যেমন আমি জানতাম যে আমি সাইন আমার মিস হয়ে যেতে পারে, আমার সবচেয়ে বড় ভয়ের জায়গা ছিল, আমার মনে হতো যে আমি স্ক্রিন মিস করে যাই। আমি পরীক্ষার 2 দিন 3 দিন আগেও সেন্টার সেন্টার গিয়ে স্ক্রিন খুঁজেছি, কারণ আমার এটা ফেয়ার ছিল যে আমি আমার হাতে স্ক্রিন দেখা যায় আমি একদিন পাই একদিন পাই না। তো এটা আমার একটা বিশাল ফেয়ার ছিল।
তো এই যেমন আমি যেমন আমার যেমন একটা ভয়ের জায়গা যে আমি সাইন মিস করবো, ডিডি মিস করবো, বা আমার মিস হলে এগুলো মিস হবে। তো আমি এই জায়গাটাতে খুব বললাম না যে খুব ইন্টেন্সিভলি কাজ করেছি যাতে আমার এই জিনিসগুলো ইমপ্রুভ হয়। অনেকের দেখবেন সাইন খুব ভালো, ডিডি খুব ভালো বলতে পারে, কিন্তু কমিউনিকেশনটা হয়তো বা উনি বলতে পারছেন না। তো আপনার ল্যাকিংস এর জায়গা যেটা সেটা আপনি ইমপ্রুভ করবেন। এবং মানে কোনো একজন সুপারভাইজ করলে কি হয় কি, যে ওরা আপনাকে ধরিয়ে দিব যে আপনার এই এই জায়গা তোমাকে ইমপ্রুভ করতে হবে। আম, এরপর আপনার যে ক্লিনিক্যাল রিজনিং, এই যে আপনি এতদিন প্র্যাকটিস করবেন, সে আপনার ক্লিনিক্যাল রিজনিং এর একটা স্ট্রাকচার আপনার মাথায় ডেভেলপ হয়ে যাবে যে এই হলে আমি এই করব, এই হলে আমি এই। এবং আপনি যে সাইন গুলো পেয়েছেন সেটার সাথে আপনার যে ক্লিনিক্যাল রিজনিং সেটাকে আপনি লিঙ্ক করবেন, লিঙ্ক করে আপনার ডায়াগনোসিস আসবে। এবং অলওয়েজ আপনার পেশেন্টকে সেফটি এবং এমপ্যাথির সাথে ডেমনস্ট্রেট করতে হবে, হ্যাঁ। কারণ এমআরসিপি বেসিসে যদি একটা জিনিস ওরা দেখে সেটা হচ্ছে যে আপনি একজন সেফ ডক্টর কিনা ওদের কমিউনিটির জন্য। নাথিং এলস ম্যাটার, নাথিং এলস ম্যাটার। আপনি যতই ভালো হন, আপনি যদি সেফটি নেটিং মিস করে আসেন, ইউ আর নট এ সেফ ডক্টর। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমি এই ডক্টরটার কাছে সেফ কিনা, এটাই মেইনলি জাজ করা হয়। কনসিস্টেন্সি। এখন এখানে একটা জিনিস হচ্ছে, ধরেন আপনি একটা স্টেশন আপনার সামহাও খারাপ হয়ে গেছে, যেটা যেখানে খারাপ হয়েছে সেটা সেখানে রেখে রুম থেকে বের হবেন। আপনার যদি একটা স্টেশন খারাপ হয় ইউ ক্যান স্টিল পাস, আপনার যদি দুটো স্টেশনও খারাপ হয় ইউ ক্যান স্টিল পাস। এবং আমি অনেককে দেখেছি তাদের সব স্টেশন ওদের ওদের কাছে মনে হয়েছিল খারাপ হয়েছে, এক্সপেক্টেড অনুযায়ী হয় না, পাস করে গেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা স্টেশন খারাপ হয়েছে, আপনি মনে করতে পারেন যে হ্যাঁ আমার আমার তো এটা খারাপ হয়েছে, আমি 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 মনে হয় ফেল হয়ে গেলাম, এই যে একটা ওভার স্টেশন আপনি পরের স্টেশনে যান, ওটাও আপনি খারাপ করবেন, এটা যাতে না হয়। আমরা যখন এক্সপিরিয়েন্স গুলো শুনি দেখবেন অনেকেই বলে যে আমার এই স্টেশনটা খারাপ হয়েছিল, আমি এরপর আর নিজেকে হচ্ছে গুছিয়ে উঠতে পারিনি, সেই স্ট্রেসটা আমি কাটিয়ে উঠতে পারিনি। তা এরকম যাতে না হয়, যেটা যেখানে ভুল হবে, যেটা খারাপ হলে হোক, আপনি হিউম্যান বিং, ইউ আর নট এ রোবট। এক্সাম হলো অনেক আনএক্সপেক্টেড জিনিস হতে পারে। যেমন ধরেন আমি কখনো আমার এরকম যে মানে আমি এত মক দিয়েছি, এত প্র্যাকটিস করেছি, আমি করেছি, আমার কখনো হয়নি যে আমি এক্সামিনেশন শেষ করতে পারিনি, আমি পরীক্ষার হলে এক্সামিনেশন শেষ করতে পারিনি। ইট ক্যান হ্যাপেন, স্টিল ইউ ক্যান পাস। সো যেটা যেখানে ভুল হবে সেটা সেখানে রেখে বের হবেন, পরের স্টেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন। হ্যাঁ। সো দিস কনসিস্টেন্সি ইজ দ্য। সো আজকে আমরা মোটামুটি বিএসএস এর সবগুলো স্টেশন এবং একটা ব্রিফ ডিসকাশন আমরা করলাম যে আহ, মোটামুটি যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে আহ, পরীক্ষাটার ফরম্যাটটা কেমন, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, মার্কিংটা কেমন হয়, পাশ করার জন্য আপনার কোন কোন জিনিসে ফোকাস করতে হবে। তো আমি আশা করছি এই সেশন আপনাদের যদি আহ কোনো মানে হেল্প হয়, দ্যাট উইল বি আওয়ার গেইন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। সব ভেরি বেস্ট অফ লাক এন্ড বেস্ট উইশেস ফর অল দ্য ক্যান্ডিডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমরা আমাদের এপ্রিল 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 থেকে রেগুলার ব্যাচ আমরা খুব ডেডিকেটেডলি শুরু করতে যাচ্ছি। আহ, এপ্রিলের 3 তারিখে আমাদের ফার্স্ট রেগুলার ক্লাস হবে। আমরা একটু চেষ্টা করব যে আম, আমরা তো আসলে প্রিপারেশন নিয়েছি, আমরা জানি কোথায় কি প্রবলেমে আমরা পড়েছি। তো সেই প্রবলেম গুলোতে যাতে আপনারা না পড়েন, আমাদের জায়গা থেকে আমাদের লেভেল বেস্ট চেষ্টা থাকবে। আপনাদেরকে আবারও শুভকামনা জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, বা সেটা চ্যাট বক্সে হোক বা আপনি আনমিউট করেও প্রশ্ন করতে পারেন, বা ফেসবুক লাইভে অনেকে আছেন, আপনারাও চাইলে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো প্রশ্নগুলো আনসার দেওয়ার। বা আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো কিছু জানার থাকে যে আপু আমরা নেক্সট এই জিনিসটা নিয়ে সেশন চাই, আমাদেরকে শর্ট ক্লিনিক্যাল কেস কেস নিয়ে একটু ব্রিফ করেন, বা আমাদের অ্যানালিসিস নিয়ে আর একটু ব্রিফ করেন, কমিউনিকেশন নিয়ে একটু ব্রিফ করেন, বা যেটা চান সেটাও আপনি আমাদের আমাদের কাছে করতে পারেন। ইউ আর ওয়েলকাম। আর সামনে আরো অনেকগুলো সেশন হবে, আপনারা একটু চোখ রাখবেন। অনেস্টলি স্পিকিং আমাদেরকে কেউ এভাবে বলে নাই, মানে এই মার্কশিট আমি ডাউনলোড করেছি কখন, যখন আমি
খুঁজতে গেছি যে আমি কি করলে ফেল করবো না, ওইটা যখন আমি খুঁজতে গিয়ে তখন আমি মার্কশিট ডাউনলোড করেছি। আপনারা যারা এখন প্রিপারেশনের শুরুতে এটা জানছেন যে আপনি পাশ করার জন্য আপনি কোন কোন পয়েন্টে ফোকাস হতে হবে। তো আপনাদের যদি উপকার হয় আমাদের ভালো লাগবে। ওকে। আর রোজার সময় কারো যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি সেশন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।